প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে শীতের এই বিকালের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে শীতকাল আর নেই বললেই চলে, গরম পড়ে এসেছে। কয়েকদিন পরেই আমরা হয়তো বসন্ত উৎসব করতে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার পরিচয় দিয়ে নেই। আমি প্রমথ চন্দ্র সরকার, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আমার নামের নিচেই দেখো যে আমার সাথে যোগাযোগের জন্য কিছু অ্যাড্রেস দেওয়া আছে, সেগুলোর মাধ্যমে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা একাদশ শ্রেণীতে আছো উচ্চ মাধ্যমিকে, যারা মনোবিজ্ঞান বিষয়টা পছন্দ করেছো, তাদের জন্য আমার আজকের ক্লাস অধ্যায় 2 এর উপর ক্লাস নিব এবং আজকে এই অধ্যায়ের উপর আমার 4th নম্বর ক্লাস। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো আচরণের উপর বংশগতি ও পরিবেশের প্রভাব, বুদ্ধিভিত্তিক বিকাশ, আবেগীয় বিকাশ, সামাজিক বিকাশ ও নৈতিক বিকাশ। তো আজকে আমরা নৈতিক বিকাশ পর্যন্ত আলোচনা যেতে পারবো না, আশা করি সামাজিক বিকাশ পর্যন্ত আজকে শেষ করব। তো গত ক্লাসে আমরা যে বিষয়গুলো শিখেছিলাম সেটা ছিল পরিবেশ, জন্মপূর্ব পরিবেশ, জন্ম পরবর্তী পরিবেশ। গত ক্লাসে যারা উপস্থিত ছিলে, আজকে আমার রেকর্ডটা নেই, আমি পরবর্তীতে তুলতে পারিনি। তো আজকে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেটা হলো আচরণের উপর বংশগতি ও পরিবেশের প্রভাব, বুদ্ধিভিত্তিক বিকাশ, আবেগীয় বিকাশ এবং সামাজিক বিকাশ। এই বিষয়গুলোর উপর আমরা আজকে আলোচনা করব। তো মূল আলোচনায় যাওয়ার পূর্বে তোমাদের জন্য একটা ঘোষণা আছে। তো ঘোষণাটুকু হলো যে তোমাদেরকে স্যার এবং আমি, স্যার বলতে ডক্টর নিতাই কুমার সাহা স্যার, যতটুকু পড়িয়েছেন এবং আমি যতটুকু পড়িয়েছি ততটুকুর ওপরেই হলো প্রশ্ন হবে, এর বাহিরে কোনো প্রশ্ন করা হবে না। সুতরাং তোমরা আতঙ্কিত বা ভয় কোনো পাবে না বা দুশ্চিন্তা কোনো করবে না। তাহলে আমরা যতটুকু পড়িয়েছি, স্যার আপনি কি এখানে আছেন? তাহলে আমরা যতটুকু পড়িয়েছি তার উপরেই তোমরা প্রিপারেশন নাও, এর বাইরে প্রিপারেশন নেওয়ার কোনো দরকার নাই। তো আশা করি যে তোমরা যে প্রশ্ন গত ক্লাসে আমাকে করেছিল সেই প্রশ্নগুলো আর হবে না। তার মানে তোমরা বলছিলে যে আচরণের জৈবিক ভিত্তির উপর কোনো ক্লাস হয়নি, ওই চ্যাপ্টারটাই কঠিন, তাহলে পরীক্ষায় আসলে কি করব? সুতরাং তোমাদের এই ভয়টুকু আর থাকলো না। তো এর আগে আমরা দেখো যে পরিবেশ নিয়েও কথা বলেছি, বংশগতি নিয়েও কথা বলেছি। এখন আমরা কিছু পরীক্ষণ বা গবেষণা নিয়ে দেখি যে বংশগতি ও পরিবেশের প্রভাব পর্যবেক্ষণ করতে গিয়ে যমজ সন্তানদের বেছে নেওয়া হয়। কেন নেওয়া হয়? দেখো যে যমজ সন্তানদের বংশগতির পরিমাণ কিন্তু একই মতো থাকে। স্যার আপনি আসেন। তো যেহেতু যমজ সন্তানদের বংশগতির পরিমাণ একই মতো থাকে, কোনো পার্থক্য হয় না, তাহলে আমরা যদি যমজ সন্তানদের ভিন্ন ভিন্ন পরিবেশে বড় করে তুলি এবং এই ক্ষেত্রে যদি দেখি যে তাদের মধ্যে বিভিন্ন আচরণের পার্থক্য হয়, তবেই কিন্তু আমরা পরিবেশকে দায়ী করতে পারবো। কিন্তু ভিন্ন ভিন্ন পরিবেশে তাদেরকে লালন পালন করেও যদি তাদের বিভিন্ন আচরণের মধ্যে কোনো পার্থক্য না হয়, তবে কিন্তু ধরে নিতে হবে যে আমাদের উপর বংশগতির প্রভাব অনেক বেশি। তো এইরকম দেখো যে নিউম্যান এবং তার সাথীরা গবেষণা করেছিলেন 19 জোড়া অভিন্ন সন্তানকে নিয়ে। তো তাদের মধ্যে রিচার্ড এবং রেমন্ডের গল্পটা সবচেয়ে আমরা বেশি করে থাকি এবং বইগুলোতে এই গল্পটাই বেশি পরিমাণে উল্লেখ আছে। কি হয়েছিল যে 1 মাস বয়সে এক দরিদ্র ট্রাক চালক রিচার্ডকে পালক পুত্র রূপে নিয়ে যান, আর 23 মাস বয়সে একজন ধনী ডাক্তার কি রেমন্ডকে পালক পুত্র রূপে গ্রহণ করেন। দেখো যে এখানে একটা ব্যাপার, দেখো যে তারা যমজ সন্তান ছিল, অভিন্ন যমজ। তাহলে একজন হলো গরিব ঘরে চলে গেলেন আর একজন ধনী ডাক্তারের বাড়িতে হলো চলে গেলেন। এরপরে কি হলো আমরা একটু দেখে নেই। 10 বছর পর গবেষণার ফলাফল থেকে দেখা গেল যে সম্পূর্ণ ভিন্ন পরিবেশে লালিত পালিত হলেও তারা প্রায় একই ব্যক্তিগত বৈশিষ্ট্য অর্জন করে। তাহলে আমাদের মধ্যে যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আছে বা আচরণগুলো ছিল, বুদ্ধি, ব্যক্তিত্ব বা পড়াশোনা বা অন্য কিছু, সেই বিষয়গুলো তাদের দুইজনের মধ্যে একই মতো ছিল। আরও এই গবেষকরা এই প্রায় একই ধরনের আরও কিছু গবেষণা কিন্তু চালিয়েছিলেন।
এবং তার ফলাফলগুলো ছিল এই নিম্নরূপ, যে পরিবেশের ভিন্নতা থাকলেও অভিন্ন যমজের বুদ্ধাঙ্কের উপর তেমন কোনো প্রভাব বিস্তার করে না। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে বুদ্ধাঙ্ক কিসের উপর নির্ভর করে? বুদ্ধাঙ্ক আমাদের বংশগতির উপর নির্ভর করে। দেখো যে ভিন্ন ভিন্ন পরিবেশ যতই হোক না কেন, যমজ সন্তানকে আমরা যদি যতই গরিব পরিবারে আর যতই হলো ধনী পরিবারে, বা একজনকে ধরলাম বাংলাদেশে রাখলাম আর একজনকে আমরা আমেরিকায় রাখলাম, তারপরে দেখা যাবে যে বুদ্ধাঙ্কর তেমন হলো কোনো পরিবর্তন হবে না বা তাদের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হবে না। কিন্তু দেখো যে 2 নম্বরটার ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করতেছি, দেখো যে কি পরিবেশের ভিন্নতা অভিন্ন যমজদের ব্যক্তিত্বের সংরক্ষণের উপর কিছুটা প্রভাব বিস্তার করে থাকে। তো এই গবেষণার ফলাফল থেকে আমরা একটা ব্যাপার হলো বুঝতে পারলাম যে আসলে আমাদের পরিবেশ ব্যক্তিত্বের উপর পার্থক্য কিছুটা তৈরি করতে পারে। তাহলে কি বুদ্ধির উপর কোনো পার্থক্য বিস্তার করতে পারে না, কিন্তু ব্যক্তিত্বের উপর পার্থক্য বিস্তার করে থাকে। এখন অনেকটা একই রকমের গবেষণা করেছিলেন মান নামে একজন বিজ্ঞানী 1969 সালে। তো গবেষণাটা ছিল এরকম যে 2 মাস বয়সে বিচ্ছিন্ন করা হয়, মানে একজনকে নিম্ন পরিবেশে আর একজনকে উন্নত পরিবেশে লালিত পালিত করা হয় 22 বছর বয়সে। দেখো যে তার মানে 22 বছর পরে তাদের পরীক্ষা করে দেখা গেছে যে বুদ্ধির ক্ষেত্রে তাদের পার্থক্য খুবই কম ছিল। তাহলে এই গবেষণা থেকেও আমরা একটা বিষয়ে শিওর হতে পারলাম, জানতে পারলাম যে পরিবেশ বুদ্ধির উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না। আমরা আরো কিছু গবেষণা দেখে নিই যে টেস ডালে 1989 সালে সহোদর ও সৎ ভাই বোন, সহোদর মানে আমরা সাধারণত যেভাবে বেড়ে উঠি আমাদের ভাই বোন আছে সেরকম, এবং সৎ ভাই বোন এবং একই সঙ্গে বেড়ে ওঠা অন্য ভাই বোনদের বুদ্ধাঙ্ক পরিমাপ করেছিলেন। সেই গবেষণায় দেখা যায় যে সহোদর ভাই বোনের মধ্যে বুদ্ধির উচ্চ সহসম্পর্ক বিদ্যমান, কিন্তু সৎ ভাই বোনদের ভিতরে সহসম্পর্কের মাত্রা ছিল কম। তাহলে একইভাবে যেই রকম দেখা যায় যে অভিন্ন যমজদের মধ্যে বুদ্ধাঙ্কের সহসম্পর্ক মানে কোরিলেশন সবচেয়ে বেশি, আবার সহোদর ভাই বোনের মধ্যেও কিন্তু কোরিলেশন অনেক বেশি। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় সৎ ভাই বোন মানে যাদের বাবা একটা মা হয়তোবা 2 জন, সেই ক্ষেত্রে তাদের সহসম্পর্কের মাত্রা মানে কারো বুদ্ধাঙ্ক বেশি হলে আরেকজনের বুদ্ধাঙ্ক কম হওয়াটা অস্বাভাবিক কিছু ছিল না। এখন আমরা আরো একটু গবেষণা করতে পারি যে দত্তক শিশু, দত্তক শিশু নিয়ে আমরা হলো গবেষণার কথা বলতে পারি যে আগের মতোই যে ব্যাপারগুলো ছিল যে উন্নত পরিবেশ আর একটা হলো গরিব পরিবেশে বড় হওয়া, সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখে নিলাম যে বুদ্ধাঙ্কের কিছুটা পরিবর্তন হয়। দেখো যে এখানে বলা আছে 16 পয়েন্ট কম বেশি হতে পারে, এই ধরনের গবেষণাও কিন্তু আমরা দেখেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই মুহূর্তে চিলির পাখির উদাহরণ দিতে পারি। তোমরা জানো যে চিলি হলো দক্ষিণ আমেরিকার একটা দেশ, আর ঠিক আমাদের উল্টো দিকে, পৃথিবীর উল্টো দিকে। তো সেই দেশ থেকে এক জোড়া পাখিকে অল্প বয়সে ভারতবর্ষে নিয়ে আসা হয়েছিল। ওই পাখি কিন্তু ভারতবর্ষের এই দিকে কোথাও নেই। তো সবচাইতে ব্যাপার হলো ওই ছোট বয়সে কিন্তু পাখিগুলো কিছুতেই তার বাবা মা কিভাবে ঘর তৈরি করে তা কিন্তু দেখেনি, কিন্তু ভারতবর্ষে নিয়ে আসার পরেও দেখা গেল চিলিতে তার বাবা মা যেভাবে ঘর তৈরি করত তারা ভারতে এসে একইভাবে ঘর তৈরি করছে। তাহলে সে এই জিনিসটা কোথা থেকে শিখলো? সে তো পরিবেশ থেকে, অন্য পাখিকে তো তার সমরূপ পাখিকে কিন্তু ভারতবর্ষে কখনো দেখেনি। তাহলে আমরা এই জায়গা থেকে ধরে নিতে পারি যে সে বংশগতির মাধ্যমে কি করে তার বাসা তৈরি করতে হবে সেটা শিখেছিল। তো এই উদাহরণ থেকেও কিন্তু আমরা বুঝতে পারলাম যে আমাদের বিভিন্ন জিনিসের উপর বংশগতির প্রভাব আছে। সিদ্ধান্ত, এখন আমরা সিদ্ধান্তের অবস্থায় পৌঁছে যাই যে সিদ্ধান্ত কি নিতে পারি। তো সিদ্ধান্ত হলো এই রকম যে আসলে বংশগতিকে বাদ দিয়ে পরিবেশকে চিন্তা করা যায় না, আবার পরিবেশকে বাদ দিয়ে বংশগতিকে চিন্তা করা যায় না। আমাদের জীবনের উপর দুইটার প্রভাব একই সাথে বিদ্যমান। তো প্রিয় শিক্ষার্থীরা, একটা ব্যাপার, তোমরা যে স্যারকে এতদিন দেখার জন্য অধীর আগ্রহে ছিলে, স্যার এখন আমার কাছাকাছি আছেন, তোমাদের সাথে একটু কথা বলবেন। তো তোমরা যে বিষয়ে একটু দুশ্চিন্তায় আছো যে কি হবে, আমাদের একটা চ্যাপ্টার এখনো শেষ করতে পারিনি,
যদি প্রশ্ন হয় কি হবে। তো স্যার এই বিষয়ে কথা বলবেন, তার আগে অবশ্য আমি কিছুটা বলে ফেলেছি। আমি স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি একটু কথা বলার জন্য। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে প্রমোদ স্যারকে। খুব চমৎকার ক্লাস চলছিল, মাঝখানে আমি এসে একটু বিঘ্নতায় তৈরি করলাম। যে কারণে আসলে আমার আজকে এই ক্লাসে আসা সেটি হচ্ছে যে বেশিরভাগ অধ্যায়গুলো তো আমি পড়িয়েছি, আর তোমরা সামনে যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাটা আছে, পরীক্ষাটা নিয়ে কিছুটা হলেও তোমরা হয়তো একটু চিন্তায় বা দুশ্চিন্তায় আছো। সেই জায়গা থেকে বলি যে তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষায় আহ, তোমাকে উত্তর করতে হবে 3টি সিকিউ, এবং সেখানে হয়তো তোমার 5টি থাকবে, আর এমসিকিউ তোমাদের 20 মার্কসের। 30 আর 20 অর্থাৎ 50 মার্কসের একটি পরীক্ষা তোমাদের হচ্ছে, তোমরা ইতিমধ্যে সেটা জেনেছো। অর্থাৎ 5টি যদি সিকিউ থাকে, আমরা আসলে 5টি অধ্যায় তোমাদেরকে পড়িয়েছি বা টাচ করেছি, এবং মোটামুটি আমরা এই ক্লাস রুমে অথবা এই অনলাইন ক্লাসে তোমাদের যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আমরা আলোচনা করেছি দুজন শিক্ষক, সেটার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। আর তৃতীয় যে অধ্যায়টি আছে আচরণের জৈবিক ভিত্তি, এই অধ্যায়টি তো নিশ্চয়ই পড়ানো হয়নি, কাজে এটাই পরীক্ষার আওতায় থাকবে না। পাশাপাশি আমিও ঠিক বলা যায় তোমার আবেগ এবং প্রেষণার যতটুকু পর্যন্ত পড়িয়েছি সবটুকু শেষ হয়নি, আর সেই পর্যন্ত থাকবে। এবং আজকেও স্যার যে পর্যন্ত নিশ্চয়ই পড়াচ্ছে এই পর্যন্তই তোমার কিন্তু পরীক্ষার অন্তর্ভুক্ত থাকবে, কাজে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আর তোমাদের সিকিউ এমসিকিউ সম্পর্কে মোটামুটি ক্লাসরুমে তোমরা কিছুটা পরিচয় হয়েছে, তোমরা অনলাইনে উত্তরও দিয়েছো, সেগুলোর প্রশ্ন ঠিক সেই মাত্রাই হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আরেকটি বিষয় বলবো, সেটি হচ্ছে তোমরা অনেকেই হয়তো সাবজেক্ট কি নেবে না বা কোন পর্যায়ে এসে নিয়েছো এটা নিয়ে একটু উদ্বিগ্নতায় আছো। তোমরা নিশ্চয়ই একটি নোটিশ পেয়েছো, সাবজেক্ট চেঞ্জ করার সময় কিন্তু আজকেও রয়েছে, এখনো পর্যন্ত রয়েছে। আমি অফিসে যোগাযোগ করলাম, তোমাদের কাছে একটি নোটিশ চলে গেছে, এই মাসেরই জাস্ট 2-4 দিন পরে কিন্তু সে তারিখটি শেষ হয়ে যাবে। সেই জায়গাটি খেয়াল করে তোমরা এখনো পর্যন্ত যে সাবজেক্টটি নিতে চাও অথবা যে সাবজেক্টের পরীক্ষায় বসতে চাও সেটাকে কেন্দ্র করে কিন্তু তোমার সাবজেক্ট নির্ধারিত হয়ে যাবে। তো আমি প্রত্যাশা করি তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর অতীতের কথা তোমাদেরকে বলেছি, মনোবিজ্ঞান সাবজেক্ট যতদিন থেকে শিক্ষার্থীরা নিয়ে আসে সব সময় তারা কিন্তু সর্বোচ্চ মাত্রার নম্বর তারা পেয়ে থাকে। এমনকি আমরা দেখেছি সবচেয়ে আনন্দের সংবাদ যেটি, সেটি হচ্ছে এই সময়কালে লাস্ট যে রেজাল্টটি হয়ে গেল সেখানে আমরা খেয়াল করেছিলাম মনোবিজ্ঞানের সঙ্গে তোমার যেহেতু এসএসসি লেভেলে এই সাবজেক্টটি নেই, কাজে কোন সাবজেক্টের সঙ্গে সমন্বয় করে মনোবিজ্ঞানের সাবজেক্টের রেজাল্ট সমন্বয় করা হবে, সেখানেও আমরা অ্যাটলিস্ট দেখেছি মনোবিজ্ঞানের প্রায় সকল শিক্ষার্থীরাই কিন্তু A+ পেয়েছে। কাজেই এমন একটি সাবজেক্টের সঙ্গেই হয়তো শিক্ষা বোর্ড একটি সমন্বয় করেছে, যার মধ্য দিয়ে আমাদের মনোবিজ্ঞানের শিক্ষার্থীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি। তো সব কিছু মিলিয়ে বলবো, সাবজেক্ট নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এই পরীক্ষার মধ্য দিয়ে তোমরা বুঝে যাবে সাবজেক্টটি কতটা সহজ। আমি আবারও তোমাদেরকে সাহস দিতে চাই, এই কারণে আজকের এই ক্লাসরুমে আসা, যেহেতু প্রথম থেকে তোমরা ক্লাস করেছো। এবং আমি আরেকটা জিনিস খেয়াল করেছি, একটু যদি তুলনা করে বলি, বেশি তোমাদের খুশি হওয়ার কারণ নেই। আমি যেহেতু কম্পেয়ার করার সুযোগটা পেয়েছি, মনোবিজ্ঞানের শিক্ষার্থীরাই মনে হয় সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী শতকরা বা শতভাগ ক্লাসে উপস্থিত থেকেছে, এটাও কিন্তু আমি ছোট্ট আকারে একটু স্টাডি দেখেছি। তো সেই জায়গা থেকে তোমরা ক্লাসরুমের সঙ্গে ছিলে, যারা কম মাত্রায় ক্লাস করেছো তাদেরও উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, তারাও পরীক্ষায় অংশগ্রহণ করো, আমার বিশ্বাস তোমরা ভালো করবে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। আবারও প্রমোদ স্যারকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, দেখা হবে, ভালো থেকো। স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে স্যার অনেক গুরুত্বপূর্ণ কথা তোমাদের জন্য বলে গেলেন। আরেকটা ব্যাপার তোমাদেরকে বলি যে মনোবিজ্ঞান বিষয়টার গুরুত্ব এতই বেশি যে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানেই একজন করে মনোবিজ্ঞানী নিয়োগ দেওয়ার কথা বলা হচ্ছে, এবং রাজশাহী কলেজেও একজন মনোবিজ্ঞানী নিয়োগ দেওয়া হয়েছে। তো নিশ্চয়ই তোমরা খুব দ্রুত তার কাছ থেকে মানসিক সেবা পেয়ে থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবারও ক্লাসে চলে যাই। এখন দেখো যে একটা ছবি এখানে দিয়েছি, কয়েকটা বিষয় আছে, একটু আমরা দেখে নেই। দেখো এখানে কগনিটিভ, সোশ্যাল অ্যান্ড ইমোশনাল, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, মোটর স্কিল, এবং হলো আরও একটা হলো গ্রোস মোটর স্কিল। তো এই চিহ্নগুলো দেখলেই আমরা একটা ব্যাপারে খুব ভালোভাবে বুঝতে পারি, এগুলো আমাদের বুদ্ধিভিত্তিক বিকাশের সাথে সরাসরি জড়িত। তো যদি আমাদের মধ্যে এই ব্যাপারগুলোর বিকাশ ঘটে থাকে, তাহলে আমরা বুঝে নিব তার মধ্যে বুদ্ধিভিত্তিক বিকাশগুলো ভালো পর্যায়ের আছে। যেমন একটা হলো কগনিটিভ, তার মানে আমাদের মস্তিষ্কের নিউরনগুলো কিভাবে
বিকাশ হয়েছে। সোশ্যাল এবং ইমোশনাল, তোমরা অটিজম রোগটা বা সমস্যা সম্পর্কে জানো। অটিজমের প্রধানত সমস্যা হলো নিউরনের বিকাশ ঠিকমতো না হওয়া এবং সোশ্যাল এবং ইমোশনাল বিকাশগুলো না হওয়া। তখনই কিন্তু আমরা তাদেরকে বিশেষত অটিজম বা অটিস্টিক শিশু বলে। আরেকটা ব্যাপার হলো কি, স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ, এটাও বুদ্ধির সাথে সরাসরি সংযুক্ত। আরেকটা, ছোট বাচ্চারা ছোট একটা জিনিস সে কত সুন্দরভাবে ধরতে পারে, অথবা কেমন করে আরো ভালো করে সে পরবর্তীতে তার হাত পা এগুলোকে অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে পারে। তাই এই ব্যাপারগুলো সবগুলো কিন্তু আমাদের বুদ্ধির সাথে সংযুক্ত। এখন আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হলো শিশুর বিকাশ। তো শিশুর বিকাশগুলোর মধ্যে আছে এই ধরনের বিকাশগুলো। দেখো যে বুদ্ধিভিত্তিক বিকাশ মানে বুদ্ধির বিকাশ কতটুকু, আবেগীয় বিকাশ কতটুকু, সামাজিক বিকাশ কতটুকু, মানসিক বিকাশ কতটুকু, নৈতিক বিকাশ কতটুকু। একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে হলে এই বিকাশগুলো হতে হবে। তাহলে কিন্তু যদি এগুলো বিকাশ না হয় তাকে মানুষ বলা যাবে না। তাহলে মানুষ এবং প্রাণী দুইজনেই সমান অবস্থানে থেকে যাবে। তাহলে একজন মানুষ হতে গেলে এই বিকাশগুলো অবশ্যই হওয়া কিন্তু খুব জরুরি। তো আমরা একটু দেখে নেই প্রথমটা, যে বুদ্ধিভিত্তিক বিকাশ, বুদ্ধির সংজ্ঞা, যে পরিবেশের সাথে সার্থকভাবে খাপ খাইয়ে চলার নামই বুদ্ধি। বুদ্ধির আরও সংজ্ঞা আছে, তোমরা সেকেন্ড ইয়ারে গিয়ে বুদ্ধি নামে একটা চ্যাপ্টারই পাবা, সেখানে দেখে নিবা। আমি সাধারণ একটা সংজ্ঞা দেওয়ার এখানে চেষ্টা করেছি। তোমরা দেখবে যে মানুষ কিন্তু সবচেয়ে বুদ্ধিমান যে কোনো প্রাণীর তুলনায়, এবং সেই জন্য সে সারা পৃথিবীকে এমনকি এই মহাবিশ্বকে কিন্তু শাসন করছে। তো আমরা পরিবেশের সাথে সার্থকভাবে খাপ খাইতে পারি। দেখো, সৌদি আরবের মতো গরম দেশে গিয়ে আমরা খাপ খাওয়াতে পারি, হিমালয়ের মতো ঠান্ডা সহ্য করতে পারি, বা উত্তর আমেরিকার মতো কিন্তু আমরা কিন্তু ঠান্ডা সহ্য করতে পারি। খাপ খাওয়াতে বলে পারি বলেই টিকে আছি। কিন্তু অন্য প্রাণীকে তুমি এই ব্যাপারগুলোতে নিয়ে যাবা, দেখবা যে সে টিকে থাকতে পারবে না। তাহলে কিসের জোরে আমরা টিকে থাকতে পারি? বুদ্ধির জোরে আমরা টিকে থাকতে পারি। তো এখানে শৈশবের প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, এরকম কোনো কিছু বিষয় থাকতে পারে যেগুলো তোমাদের এমসিকিউ প্রশ্নে আসলেও আসতে পারে। তো এখন বুদ্ধি হলো কিসের উপর নির্ভর করে, কয়েকটা দেখে নেই। যে বুদ্ধি কিন্তু এই জিনিসগুলোর উপর নির্ভর করে থাকে। পিতামাতার শিক্ষা কতটুকু, পিতামাতার শিক্ষা যেরকম হবে বুদ্ধি সেই রকম হতে পারে। মানে সম্পর্কযুক্ত, যে শিক্ষিত হলেই বুদ্ধি বেশি হবে এটা কিন্তু আশা করা যায় না। এখানে অনেক অনেক ফ্যাক্টর কিন্তু বুদ্ধির সাথে সম্পর্কযুক্ত। তার মধ্যে এই ফ্যাক্টরগুলো গুরুত্বপূর্ণ। পরিবারের আর্থসামাজিক অবস্থা, পুষ্টি, বাসস্থানের অবস্থান, সামাজিকতা। তাহলে এই বিষয়গুলো যদি কারো বেশি উন্নত হবে তার বুদ্ধি উন্নত হওয়া অনেকটাই স্বাভাবিক। আর যদি এগুলো খুব খারাপ হয়ে থাকে তাহলে বুদ্ধি তুলনামূলক কম হওয়াই খুব স্বাভাবিক। কিন্তু একেবারেই বলা যাবে না যে এর কারণে এই অবস্থা হয়েছে, সেটা কোনোভাবেই বলা কিন্তু সম্ভব হবে না। এখন শিশুর বুদ্ধি বিকাশের বিভিন্ন ধারা আছে। তো প্রথমে তো দেখো যে যখন আমরা খুব ছোট ছিলাম, আমাদের বয়স 0 থেকে 2 বছর, মানে জন্মগ্রহণের 2 দিন থেকে 2 বছর, তখন তো আমাদের মধ্যে সবকিছু ছিল না, সংবেদীয় স্তর ছিল, মানে শুধু সংবেদনই আমরা গ্রহণ করতে পারতাম। তারপরে 2 থেকে 7 বছর দেখো আমাদের কি প্রাক সক্রিয়তার স্তর। তো তারপরে কি আমরা সংবেদন গ্রহণ করার পরে সেটা কিন্তু আমরা প্রতিক্রিয়া করতে পারি। কিন্তু বাস্তবতা ভিত্তিক সক্রিয়তা কখন আসে আমাদের? 7 থেকে 11 বছর। আর নিয়মন অনুভব সক্রিয়তার স্তর আসে আমাদের কত? 11 থেকে 16 বছর। আসলে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু বুদ্ধিভিত্তিক বিকাশটাও একইভাবে হয়ে থাকে। সেই জন্য বয়সের সাথে বুদ্ধির একটা সম্পর্ক আছে, পরিণমনের সাথেও কিন্তু বুদ্ধির একটা সম্পর্ক আছে। তো আবার আমরা অন্যভাবে একটু ভাগ করতে পারি শিশুর বুদ্ধিভিত্তিক বিকাশের বিভিন্ন পর্যায়কে। তো এই ক্ষেত্রে দেখো, প্রাক শৈশবকাল বলছি আমরা জন্ম 2 সপ্তাহ থেকে 2 বছর পর্যন্ত। শৈশবকাল বা বাল্যকাল আমরা বলছি 2 বছর বয়স থেকে 11 থেকে 12 বছর বয়স পর্যন্ত। আর শৈশবকালের প্রথম পর্যায়ে কত? 2 থেকে 6 বছর পর্যন্ত। আর শেষ পর্যায়ে 6 থেকে 12 বছর পর্যন্ত। আর 12 বছরের পরে তো আমাদের আসলে বয়ঃসন্ধিকাল চলে আসে, সেই জন্য এখানে ওই বিষয়ে আলোচনা করা হয়নি। তো
বইগুলোতে এগুলো বিষয় ভেঙে ভেঙে আলোচনা করা আছে প্রতিটা পর্যায়ের। তো আমরা প্রতিটা পর্যায়ে এভাবে আলোচনা করতে হয়তো বা পারবো না, মোটের উপর কিছুটা আলোচনা করার চেষ্টা করব। তো শৈশবের প্রথম পর্যায়ে যেটা 2 বছর থেকে 6 বছর, এখানে কিছু হলো ধারণা আছে। আর এই বয়সটাকে বলে প্রশ্ন মুখর বয়স। আমি বা আমরা যখন ছোট ছিলাম এই বয়সে বাবা মাকে বা আত্মীয় স্বজনকে প্রশ্ন করতে করতে শেষ করে দিয়েছি, এটা কি, ওটা কেন হয়, ওটা কেন হলো, এরপরে কি হবে। সেই জন্য এই বয়সকে আমরা বলছি প্রশ্নমুখর বয়স। তো এই বয়সে জীবন সম্পর্কে ধারণা কেমন থাকে? মানুষের মতো দেখতে বা যা কিছু চলনশীল নড়াচড়া করে সবকিছুকে তারা জীবন্ত বলে মনে করে। তাহলে জীবন সম্পর্কে ধারণা হলো যে পুতুলকেও জীবন্ত মনে করে। মৃত্যু সম্পর্কে ধারণা কেমন? আমরা তো এখন বড় হয়েছি, মারা যাওয়া কাকে বলে সেটা জানি, যে পৃথিবী থেকে একবারে চলে যাওয়াকে। জীবন যখন চলে যায়, নিঃশ্বাস যখন বন্ধ হয়, তাকে আমরা মৃত্যু বলে থাকি। কিন্তু ওই 2 থেকে 6 বছর পর্যন্ত বয়সে তারা হলো মনে করে দৃষ্টি সীমার বাইরে গেলে তাকে মৃত্যু বলে। এখন তাদের কাছে সৌন্দর্যের সংজ্ঞাটা কেমন? এখন তো আমরা জানি যে সৌন্দর্যটা সংজ্ঞা কেমন, সবার কাছে আমাদের সৌন্দর্য কিন্তু একই মতো নয়। তো যেমন যেমন তাজমহলকে কেউ আমরা কিন্তু সৌন্দর্য দেখতে পারি। আবার যারা টাকা পয়সা নিয়ে বেশি ভাবে তারা বলতে পারে যে তাজমহলের অর্থনৈতিক সৌন্দর্য অনেক বেশি। তো এই ছোট শিশুদের কাছে সৌন্দর্যের সংজ্ঞাটা হলো যে যে জিনিসটা যত বেশি উজ্জ্বল বা রঙিন তার সৌন্দর্য তত বেশি। তো তারপরে কি লিঙ্গ নির্ধারিত আচরণ কেমন? তারা কিন্তু এই বয়সে এই ব্যাপারটা হলো বুঝতে পারে না, মানে ছেলে মেয়েদের মধ্যে ভেদাভেদ বুঝতে পারে না, তারা একই মনে করে এবং নিজেদের মতো আচরণ করে থাকে। ওজন অবশ্য 2 থেকে 6 বছরের মধ্যেই কোনটা ভারী, কোনটা পাতলা, কোনটা ছোট, কোনটা বড়, এই বিষয়গুলো সম্পর্কে ধারণা জন্মে। সংখ্যা, অনেকগুলো সংখ্যাই মানে গুনতে পারে। এখন তো দেখা যায় যে 2 বছর হওয়ার আগেই গুণা শুরু করে দেয়। এরপরে সময়, এই বয়সে তারা হলো ঘড়ি দেখে সময় বলতে পারে। স্থান, যে উপরে কোনটা, নিচে কোনটা, কাছে কোনটা, দূরে কোনটা, এই বিষয়গুলো বলতে পারে। নিজের সঙ্গে ধারণা, তাহলে নিজের নাম, ঠিকানা, বাবা মার নাম, ঠিকানা, বাড়ি কোথায়, অঙ্গ প্রত্যঙ্গের নাম, অনেক কিছুই হলো বলতে পারে। আমরা তো এখন 2 বছর বয়স থেকেই বলা শিখিয়ে ফেলি। তারপর অঙ্গ প্রত্যঙ্গের কার্যাবলী কি? কমিক, তারা হলো কার্টুন দেখে, মজার কিছু দেখে, হাস্যকর কিছু দেখে হলো মজা পায়। আর এটা হলো সামাজিক সচেতনতা। এবার আমরা যেটা বাল্যকালের বুদ্ধির উৎকর্ষ সাধন, যেটা 6 থেকে 13 বা 14 বছর পর্যন্ত, কোথাও কোথাও 12 বছরও লেখা থাকতে পারে। তো এখানে হলো জীবন বলতে কি গতিময়তা বোঝে এই বয়সে এসে। জীবন কাকে বলে? যে জিনিসগুলো হলো গতিময়। মৃত্যু কি? অনুপস্থিতি, যখন কোনো কিছু উপস্থিতি থাকবে না তখন হলো তাকে হলো আমরা মৃত্যু বলে বলবো। সৌন্দর্য, এখানে সৌন্দর্য কিছুক্ষণ আগে যে সৌন্দর্যের আমি সংজ্ঞা দিয়েছি, এখানে এসে কিন্তু সৌন্দর্যের সেই সংজ্ঞা আর থাকে না। কোনটা জিনিস দেখতে ভালো? বন্ধু বান্ধবীরা মিলে যে জিনিসটাকে হলো পছন্দ করবে সেই জিনিসটাকে এখানে ভালো বলে গণ্য হয়। আসলে সেটা ভালো নাও হতে পারে। তারপর লিঙ্গ নির্ধারিত আচরণ কি? যে এখানে সে ছেলে না মেয়ে, তাদের মধ্যে কতটুকু কি ক্ষমতা আছে, কে কিরকম ভাবে আচরণ করবে, সব বিষয়গুলো এখানে এসে বুঝতে পারে। এখানে ওজন সম্পর্কে ধারণা আগেই পায়। সংখ্যা, পরকাল, এই বয়সে এসে তারা, এই পরকালটা এখানে নতুন যুক্ত হয়েছে। এই বয়সে এসে যে যার ধর্ম অনুসারে পরকাল যে বলে একটা ব্যাপার আছে, বা পরকালে কি হয় না হয়, এই বিষয়ে একটা ধারণা কিন্তু এখনই তারা পেয়ে থাকে। তো স্থান, আগেই এগুলো হয়েছে। নিজ সম্পর্কে ধারণা, শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের কার্যাবলী, কমিক বা কৌতুকময়তা, সামাজিক। সবচেয়ে মজার ব্যাপার, তারা এই বয়সে এসে সমবয়সীদের সাথে দল গঠন করে। এই দল গঠন করাটা কিন্তু খুবই মজার, এবং এখান থেকেই কিন্তু সামাজিকরণের বড় অংশ কিন্তু এই জায়গা থেকে তাদের হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা ব্যাপার শেষ করলাম, বুদ্ধিভিত্তিক বিকাশটা। আমরা পরের বিষয়ে চলে আসলাম। বলতো আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি?
নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে চোখে থেকে এক ফোঁটা জল পড়ছে। আসলে আমরা আবেগ নিয়ে এবার কথা বলবো। এবার আমরা আবেগীয় প্রকাশ বলে কথা বলবো। আবেগগুলো কোনগুলো বা আবেগের প্রকাশগুলো কোনগুলো? একই হতে পারে অনেক সময়। আনন্দ, ক্রোধ বা রাগ, ভয়, দুঃখ, ভালোবাসা, কৌতূহল, বিরক্তি, ঈর্ষা, লজ্জা, আশ্চর্য হওয়া, ঘৃণা। ছবিগুলো দেখো, এটা কি মনে হয়? আনন্দ। এটা ভয়। এটা ক্রোধ বা রাগ। এটা হলো আশ্চর্য হওয়া বা কৌতূহল হওয়া। এটা লজ্জা পাওয়া। এটা কি? কান্না করা। এটা ঘৃণা করা। এটা কান্না করা। এটা ভালোবাসা। আর এটা হলো আশ্চর্য হওয়া বা কৌতূহলী। তো এগুলো আমাদের আবেগের প্রকাশ হতে পারে, অথবা এগুলো আমাদের আবেগও হতে পারে। তো আবেগীয় বিকাশটা কি? যে আবেগ মানুষের সহজাত ধর্ম। আবেগহীন মানুষ যন্ত্রের মতো। আর এটি মূলত ব্যক্তির দেহের অভ্যন্তরীণের অবস্থা, অবশ্য বাহ্যিকভাবে প্রকাশ করা যায়। তো আমরা যে সংজ্ঞাটা এখানে দিয়েছি, এই সংজ্ঞাটা দেখলে তোমরা অনেক বিষয়ে পরিষ্কার হয়ে যাবে। তো পরিষ্কার বলি যে কোনো উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া করতে গিয়ে, তাহলে উদ্দীপক দেখলাম, তার প্রতি প্রতিক্রিয়া করতে হবে। তার প্রতিক্রিয়া করার সময় তাহলে কি হলো? প্রাণীর মধ্যে যে আলোড়িত বা উত্তেজিত অবস্থার সৃষ্টি হয়, তাহলে প্রাণীর মধ্যে কি হবে? আলোড়িত বা উত্তেজিত অবস্থার সৃষ্টি হবে। আচ্ছা, যার গতিবেগ কি হবে? স্বাভাবিক আচরণের চেয়ে কম বা বেশি হবে, তাকে আবেগ বলে। তাহলে নিয়মিত আমরা যেগুলো করে থাকি, যেখানে হলো স্বাভাবিকভাবে যে আচরণগুলো করে হয়ে থাকে, সেখানে কিন্তু আমাদের কোনো আবেগ নেই। যদি কোনো কাজ করতে গিয়ে আমাদের শারীরিক আলোড়নটা কম বেশি, প্রতিক্রিয়াটা যদি কম বেশি হয়ে থাকে, তখন সেটা বলবো আমরা আবেগ। যারা হলো ডাক্তার হতে যান, প্রথম দিন যখন তাকে লাশ কাটতে হয়, তখন কিন্তু সে কিন্তু ভয়ে হয়তো বা অজ্ঞান হয়ে যায় বা যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু যখন তাকে লাশ নিয়মিত কাটতে হয়, তার মধ্যে কিন্তু এই ভয় আর থাকে না। তাহলে প্রথম দিন তার যে শারীরিক মানসিক অবস্থা ছিল, সেটা ছিল আবেগ। আর করতে করতে যখন সে অভ্যস্ত হয়েছিল, সেটা কিন্তু আবেগ নয়। মনে করো যে এক বন্ধু আর এক বন্ধুকে নিয়মিতই হলো কোনো একটা ভাবে গালাগালি করে, কিন্তু ওই বন্ধু কখনোই কোনো আচরণ করেনি বা রাগ করেনি, কিন্তু অন্য কোনো কারণে যেদিন রাগ করে ফেললো, তখন কিন্তু সেটা আবেগ হলো। তার মানে আমাদের মধ্যে যখন একটা আলোড়িত বা উত্তেজিত অবস্থা তৈরি হবে, তখনই সেটা হবে আবেগ। স্বাভাবিক আচরণের তুলনায় কিন্তু এটা ভিন্ন হবে। এখন আমরা দেখে নেই যে আবেগের বৈশিষ্ট্যগুলো কোনগুলো। যে শিশুর আবেগ ক্ষণস্থায়ী, এটা হলো খুব একটা স্বাভাবিক ব্যাপার যে শিশুর আবেগ খুব ক্ষণস্থায়ী হয়, কয়েক সেকেন্ডও হতে পারে। যেমন হলো আমার একটা ছোট মেয়ে আছে 2 বছরের, তার কিছুক্ষণ পর পরে যে এতই যে আবেগ, কান্নাকাটি, চিল্লাচিল্লি, তারপর হলো মেঝেতে শুয়ে পড়া, পা ছুঁড়া, কোনো কিছু ভেঙে ফেলা, এই আবেগগুলো তার মধ্যে নিয়মিত দেখি। কিন্তু তাকে আবার 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে কোনো কিছু দিয়ে বা নতুন কোনো উদ্দীপক তার সামনে হাজির করে সেই আবেগটা থেকে দূরে সরিয়ে রাখা যায়। তো এদের আবেগ ক্ষণে ক্ষণে পরিবর্তনশীল হয়। শিশুর আবেগ সেই জন্য বলা হয় ক্ষণস্থায়ী। শিশুর আবেগ পরিবর্তনশীল। আমরা প্রায় আমার মেয়েকে আমি প্রত্যক্ষণ করে দেখি যে কিছুদিন আগে তার মধ্যে যে আবেগগুলো থাকে, সেটা অল্প দিন পরেই থাকে না, নিয়মিত হলো চেঞ্জ হতে থাকে। মানে একটা আবেগ, মানে 1 বছর বয়সে যে আবেগগুলো দেখেছি, বেশিরভাগ আবেগগুলো কিন্তু এখন তার নাই, পরিবর্তন হয়ে গেছে। শিশুর আবেগ ঘন ঘন প্রকাশ পায়। প্রথমটাইতে বললাম যে কয়েক সেকেন্ড পর বা কয়েক মিনিট পর পরই আবেগ সে করতে পারে। মানে কি বলবো আর, যে একটু কম বেশি হয়ে গেলে সে হলো রাগে ফেটে পড়ে। কি করে? আমি যে ঘরে আছি সেই ঘর থেকে অন্য ঘরে দৌড়ে গিয়ে চলে যায়, মানে আমার সামনে আর থাকবে না। এতই ঘন ঘন, একটু কম বেশি, যে ও একটা কিছু জিনিস চাচ্ছে, ওর ভাষা তো আমরা বুঝতে পারি না এখনো, ওইভাবে কথা বলতে পারে না। যদি ঠিকমতো আমরা কাজটা না করি, তাহলে দেখা যায় কি যে সে কিন্তু তার আবেগ প্রকাশ করে ফেলে। শৈশবকালীন আবেগ তীব্রভাবে প্রকাশ পায়। তাহলে যখন সে কান্না করতেছে সেইভাবে কান্না, যখন সে হাসতেছে সেইভাবে হাসি,
যখন সে মানে ছুটতেছে সেইভাবে পা ছুড়াছুড়ি, আবার একটু পরে সে ভালো হয়ে গেল। তাহলে শৈশবকালীন আবেগগুলো কি তীব্রভাবে প্রকাশ পায়। আবেগের স্বরূপ ধরা পড়ে, মানে কোনটা আবেগ কখন দেখাচ্ছে সেই আবেগগুলো আমরা সহজে বুঝতে পারি। কিন্তু আমার ক্ষেত্রে তোমরা কিন্তু সেই আবেগগুলো বুঝতে কিন্তু পারবা না। যতই আমরা বড় হব ততই হলো জটিল হব, এবং আবেগগুলো ততই আমরা কম পরিমাণ প্রকাশ করব। আসলে দেখবা যে আমি হাসতেছি, কিন্তু আসলে আমি হলো রেগে আছি। ব্যাপারটা হলো এরকম যে ভিতরে হলো চলতেছে একটা আবেগ, আর মুখমণ্ডলের মাধ্যমে আমি দেখাচ্ছি অন্য একটা আবেগ। এটাও কিন্তু হতে পারে, কিন্তু ছোটদের ক্ষেত্রে এরকম হওয়ার চান্স খুব কম। আবেগের প্রতিক্রিয়ার ভিন্নতা, আবেগের প্রকাশ ধারায় পরিবর্তন। কিছুক্ষণ আগে বললাম যে 1 বছর বয়সে যে আবেগ ছিল 2 বছর বয়সে এসে নাই, অথবা 3 বছর বয়সে গিয়ে তার আবেগগুলো ভিন্ন হয়ে যাবে। আমাদের বড়দের ক্ষেত্রে আবেগ কিন্তু এত বেশি পরিবর্তন হয় না। আবেগের মানসিক দিক, ওকে। তো আবেগীয় বিকাশের ধরন আমরা এবার দেখে নিব যে কোন কোন আবেগগুলো তারা হলো সাধারণত করে থাকে। ক্রোধ বা রাগ, এই ক্ষেত্রে তারা হলো কান্না করে, চিৎকার করে, লাথি মারে, গড়াগড়ি খায়। এই জিনিসগুলো তারা হলো রাগ বা ক্রোধ হলে দেখায়। ভয় ও কান্না, দেখবা যে যখন এই ছোট বাবুরা অপরিচিত মানুষ বা প্রাণী কোনো দেখে তখন হলো ভয়ে কান্না করে ফেলে, কিন্তু যখন এটা আবার পরিচিতি লাভ করে তাদের সামনে দেখে যে এটা তাকে উল্টো সাহায্য করছে, তখন কিন্তু এটাকে খুব পছন্দ করে। তো আনন্দ ও হাসি, তাহলে যখন তারা হলো আনন্দিত এবং আনন্দ পায় বা হাসে, তখন সাধারণত কি চিৎকার করে, লাফায়, হর্ষধ্বনি দেয়, বা হাতে হলো তালি দেয়। এই বিষয়গুলো তারা হলো করে থাকে। তারপরে এই বয়সে এসে তাদের মধ্যে কৌতূহলটা কিন্তু সবচেয়ে এই প্রবণতা সবচেয়ে বেশি পরিমাণ দেখা যায়। তো যখন তারা কৌতূহলী কি হয়, নতুন খেলনা, নতুন জিনিস, কোনো কিছুকে লুকিয়ে থাকা জিনিস বের করা, এই ছোট বয়সে আমরা এই জিনিসগুলো দেখে থাকি। তো ভালোবাসা, দেখবে যে এরা কিন্তু খুব বেশি পরিমাণে ভালোবাসা কিন্তু প্রকাশ করতে পারে। যখন তাকে কোনোভাবে সাহায্য করা হয় বা তার কোনো চাহিদা পূরণ করা হয়, সে করবে কি, আদর করে দিবে, জড়িয়ে ধরবে, এসে চুমু খেয়ে যাবে, তালি দিবে। ব্যাপারগুলো দেখতে, তোমাদের বাড়িতে যদি ছোট এরকম বাবু থাকে, দেখবা যে এই ব্যাপারগুলো দেখতে খুবই হলো ভালো লাগে, যে ওর পিছনে সারাদিন দেখলেই দিন কেটে যাবে, কোনো সমস্যা কিন্তু হবে না। দুঃখ, তাদের মধ্যে অনেক সময় দুঃখবোধ আছে, অত বেশি দুঃখবোধ করে না, ব্যাপারটা এখনো বুঝতে পারে না। তারপর স্নেহ আছে, ঈর্ষা ও হিংসা। তো এই বয়সে আস্তে আস্তে ছোট বয়সে 2 বছরের মধ্যে ঈর্ষা হিংসা এইভাবে আসে না। যখন আস্তে আস্তে বড় হবে, 4-5 বছর বয়স, ঈর্ষা হিংসা আস্তে আস্তে এসে যাবে। যখন দেখবে যে একজন একটা জিনিস, ভাই বোন একটা জিনিস পায়, ও পাচ্ছে না, তখন এদের মধ্যে ঈর্ষা বা হিংসা। এমনকি বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যদি তার ভাই বোন জন্মগ্রহণ করে, ধরলাম বয়স 2 বছর, তার ভাই বা বোন জন্মগ্রহণ করলো, সে দেখলো যে সে তার মায়ের কোলের অধিকার থেকে সে আর মায়ের কোলে উঠতে পারে না, তার মায়ের কোলে ওঠে তার ছোট ভাই বা বোন। তখন যদিও সে প্রকাশ করতে পারে না, কিন্তু হিংসা বা ঈর্ষা তার মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়। ঘৃণা, অভিমান, লাজুকতা। তো এই বয়সের শিশুরা অনেক সময় লাজুক হয়ে থাকে। লাজুক কেমন, যে মায়ের পিছনে গিয়ে লুকিয়ে থাকা, অন্যের সামনে না আসা। তো এইভাবেও তারা আবেগীয় বিকাশ প্রকাশ করে থাকে। তো একটা হলো শেষ বয়স, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি তার একটা শেষ হলো কি, বয়সন্ধিকাল। বয়সন্ধিকালে আমরা পিউবার্টি বলি। তোমরা প্রথম পত্রের হলো শেষের দিকে একটা চ্যাপ্টারে বয়সন্ধিকাল সম্পর্কে একটা ভালো ধারণা পাবে। তো আজকে আমি এখানে তেমন আলোচনা করার চেষ্টা করছি না। এরপরে আমরা দেখব যে সামাজিক বিকাশ, এটাই আমাদের সর্বশেষ আজকের টপিকস আর কি। তো টপিকটা হলো যে সামাজিক প্রবণতার সাথে সামঞ্জস্যপূর্ণ আচরণ করার প্রবণতা। তো একটা মানুষ স্বাভাবিক না অস্বাভাবিক আচরণ করছে, তার অন্যতম ব্যাপার যে আমাদের সমাজে যেরকম আচরণ আমরা করে থাকি তার সাথে সামঞ্জস্যপূর্ণ কি না। যদি আমরা সামঞ্জস্যপূর্ণ আচরণ করে থাকি সেগুলোকে আমরা স্বাভাবিক আচরণ বলি, আর যদি কোনো কারণে আমাদের সমাজের সাথে আচরণগুলো সামঞ্জস্যপূর্ণ না হয়
সেগুলোকে আমরা অস্বাভাবিক আচরণ বলে থাকি। একটা হলো সংজ্ঞা দেখে নেই। দেখো যে সামাজিক চাহিদা ও প্রত্যাশা অনুযায়ী আচরণ করার ক্ষমতা অর্জন করা বা সামাজিক রীতিনীতিতে অভ্যস্ত হওয়ার ক্ষমতাকে সামাজিক বিকাশ বলে। তাহলে সামাজিক চাহিদা এবং প্রত্যাশা অনুযায়ী আচরণ করার ক্ষমতা অর্জন করা এবং আমাদের যে সামাজিক রীতিনীতি আছে সেগুলোতে হলো অভ্যস্ত হওয়া, এগুলোই হলো কি সামাজিক বিকাশ। দেখবা যে আমাদের সমাজের যে চাহিদা আছে হয়তোবা অন্য দেশের সমাজের কিন্তু সেই চাহিদাটা নাই, মানে ওই ধরনের আচরণ কিন্তু করে না। তাহলে ওই দেশের কেউ এসে আমাদের এখানে যদি ওই একই ধরনের আচরণ করতে চায়, সেটা কিন্তু আমাদের দেশের লোকসমাজ মানে সমাজ এটা কিন্তু মেনে নিতে চায় না। এই জন্যই বলা হয়ে থাকে যে আকাশ সংস্কৃতির কারণে, মানে ইন্টারনেট, টিভি বা অন্য কোনো কারণে আমাদের দেশটা গেল রসাতলে গেল, মূল্যবোধ গেল, সব গেল। আসলে আমরা যেভাবে মূল্যবোধ নিয়ে বেড়ে উঠেছি অথবা আমাদের সমাজ যে বিষয়গুলো চেয়ে থাকে সেই ব্যাপারগুলো অনুযায়ী আচরণ করতে পারি না। দেখো যে সামাজিক বিকাশকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হলো ইতিবাচক আর একটা হলো নেতিবাচক। একটা হলো সামাজিক বা আরেকটা হলো অসামাজিক, অনুকূল বা অন্যটা হলো প্রতিকূল। এই তিন ভাগে আমরা বলতে পারি। যে সহযোগিতা, তো সামাজিক বিকাশ যদি হতে চায় তাহলে আমরা সমাজে যেহেতু বাস করি, একজন আর একজনের সহযোগিতা ছাড়া আমরা কিন্তু বেঁচে থাকতে পারি না। তাহলে আমরা কি করতে পারি, এখানে সহযোগিতার মনোভাব আমাদের মধ্যে থাকতে হবে। সমবেদনা, দেখো যে আমরা করোনাকালীন সময়ে বাজে কিছু উদাহরণ কিন্তু আমরা লক্ষ্য করলাম। দেখো এর আগে হলো আমাদের দেশে অনেক কিন্তু রোগ ছিল এবং গ্রামের পর গ্রাম কিন্তু মারা গিয়েছিল। 1000 বছর ধরে তো উপন্যাস তোমরা যেহেতু পড়েছো, ওখানে দেখবে যে একটা রোগ ছিল, গ্রামের পর গ্রাম মানুষ মারা গিয়েছিল। তখন কিন্তু মানুষ এত বেশি স্বার্থপর হয়নি। কিন্তু করোনাকালীন সময়ে এরকম দেখা গেছে যে নিজের মাকে ফেলে দিয়ে এসেছে, নিজের ভাই মারা গেছে তাকে কেউ স্পর্শ করতে যায়নি। এরকম হলো করোনাকালীন সময়ে আমরা অনেক উদাহরণ দেখেছি। তো এই সমবেদনার মতো অংশটুকু কিন্তু আমাদের মধ্যে থাকা খুব জরুরি। তাহলে সামাজিক বিকাশ হলে কি থাকতে হবে, আমাদের মধ্যে সমবেদনা থাকতে হবে। দেখবে যে একটা প্রাণী যদি কোনো আহত হয় বা মারা যায়, আরেকটা প্রাণী সমবেদনা জানায়। মানুষ হিসেবে তো আমাদের এই ক্ষেত্রে আরো বেশি হওয়া মানে সমবেদনা থাকা, সহানুভূতি থাকা খুব কিন্তু, সিম্পেথি থাকা কিন্তু খুব জরুরি। অনুকরণ, তাহলে সামাজিকতা কি হলে অনুকরণ থাকে। এবার পরার্থপরণতা কি, যে আমরা অন্যের ভালোর জন্য হলো কাজ করি, অন্যের সাহায্যের জন্য হলো কাজ করি। অংশীদারিত্ব, আমরা মিলেমিশে একই কাজ হলে মিলেমিশে করি। প্রতিদ্বন্দ্বিতা, আমরা অনেক সময় হলো কি বিভিন্ন বিষয় হলে প্রতিদ্বন্দ্বী হতে হয়, একই কাজ কে কত করে ভালো করতে পারি সেই বিষয়ে কিন্তু আমাদের অবতীর্ণ হতে হয়। অনুরূপ্ত আচরণ, সামাজিক স্বীকৃতি। দেখো যে সামাজিক বিকাশ নেতিবাচক দিকগুলো আমরা বলি যে স্বার্থপরতা। তো সামাজিক বিকাশ যদি কারোর মধ্যে আমরা স্বার্থপরতা অনেক বেশি পরিমাণ দেখে থাকি, তাহলে আমরা মনে করতে পারি যে সামাজিক বিকাশ একজন মানুষ হিসেবে যেভাবে হওয়ার কথা ছিল সেই সামাজিক বিকাশ সেভাবে তার হয়নি। নেতিবাচক আচরণ, বানানটা একটু ভুল আছে, নেতিবাচক আচরণ। যদি আমাদের আচার আচরণে নেতিবাচকতা থাকে তাহলে আমরা বলতে পারবো যে সামাজিকতা অনুসারে আমাদের আচরণের বিকাশ হয়নি। দেখো সাধারণত আমরা কি করি, বড়দের দেখলে কিন্তু সালাম আমরা দেই। যদি এই সালামটুকু আমরা দিতে না শিখি তাহলে কিন্তু আমাদের কি নেতিবাচক আচরণ আমাদের মধ্যে হলো বিকাশ লাভ করেছে, ইতিবাচক আচরণ বিকাশ লাভ করেনি। দেখো যে তোমরা যখন কলেজে আসবা, কলেজে আসলে যখন স্যারদেরকে দেখবা তখন তোমাদের অবশ্যই সালাম দেওয়া উচিত, অথবা সংকীর্ণ রাস্তা দিয়ে তোমার স্যার মুখোমুখি, তোমরা মুখোমুখি, তাহলে স্যারকে দেখে বা গুরুজনকে দেখে তোমাদের হলো সাইড দেওয়া খুব কিন্তু জরুরি। অথবা সিঁড়ি দিয়ে তুমি নামতেছো, তো সিঁড়ি দিয়ে নামার সময় অবশ্যই তোমার হলো দাঁড়িয়ে যাওয়া খুব জরুরি, তোমার সিনিয়রকে, তোমার গুরুজনকে রাস্তা করে দেওয়া উচিত। যদি এই আচরণটা আমাদের মধ্যে না আসে তাহলে ভেবে নিব যে আমাদের মধ্যে নেতিবাচক আচরণ আছে। আক্রমণাত্মক আচরণ, তাহলে এটাও একটা নেতিবাচক আচরণ, যে আক্রমণাত্মক আচরণ যদি করে থাকি, ফেসবুকে দেখবো যে একজন আরেকজনকে মানে টোন করতেছে, এটা কিন্তু মানে ভদ্র আচরণ না, এটা কিন্তু সামাজিক আচরণের মধ্যেও কিন্তু
পড়ে না। প্রভুত্ব ব্যঞ্জক আচরণ, এটা প্রতিটা ক্লাসরুমেই দেখা যায় যে কোনো বন্ধু তার অন্য বন্ধুদের ওপর প্রভুত্ব ব্যঞ্জক হলো আচরণ করে থাকে, যে তাকে হলো মেনে চলতে হবে, তার কথা শুনতে হবে, সে হলো লিডার হয়ে গেছে আর অন্যরা হলো তার অনুসারী হয়ে গেছে। এই আচরণগুলো হলো কোনোভাবে কিন্তু কাম্য নয়। ধ্বংসাত্মক আচরণ, কোনো কিছু ভেঙে ফেলা, বাড়িতে কোনো কিছু ভেঙে ফেললা, কলেজে এসে বা কোনো কিছু করলা, মারামারি করলা, এই আচরণগুলোও কিন্তু সামাজিক বিকাশের মধ্যে পড়ে না বা নেতিবাচক সামাজিক বিকাশ। আচ্ছা, বৈরী ভাব, কুসংস্কার, অনেক সময় কোনো কিছু শিক্ষণের ফলে কুসংস্কারও কিন্তু দেখা যায়। তো বিভিন্ন সামাজিক দল নিয়ে আমরা একটু কথা বলি। তো এই সময়ে 2 বছর বয়স থেকে 12-14 বছর বয়স পর্যন্ত আমাদের মধ্যে বিভিন্ন সামাজিক দল গঠিত হয়। তো এখানে বাল্য বয়সের দল একটা, যে 6 বছর পর্যন্ত একটা দল হতে পারে, আরেকটা হলো তরুণ বয়সের দল, যেটা হলো 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত হতে পারে। তো দুই দলেই কিন্তু ভিন্ন ভিন্ন, দুই দলের ব্যাপার স্যাপারই কিন্তু আচার আচরণ অবশ্যই হলো ভিন্ন ভিন্ন। তোমরা দেখবে যে তোমাদের মধ্যেও দল আছে, 5-7 জন মিলে একটা করে গ্রুপ আছে। এই জিনিসটাকে আমি দল বলে অভিহিত করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাস শেষ করে ফেলছি। তো আজকে আমরা কি কি শিখলাম সেটা একবার দেখে নেই। যে পরিবেশ, আচরণের ওপর পরিবেশ ও বংশগতির প্রভাব আমরা আলোচনা করেছি। শেষে আমরা সিদ্ধান্তে এসেছিলাম যে একটিকে বাদ দিয়ে আর একটিকে কল্পনা করা যায় না, একে অপরের পরিপূরক, মানে আমাদের বিকাশের জন্য একে অপরের পরিপূরক। এরপরে আমরা বুদ্ধিভিত্তিক বিকাশ নিয়ে আলোচনা করেছি, তারপরে আবেগীয় বিকাশ, তারপরে সামাজিক বিকাশ। তো আগামী দিন আমরা আলোচনা করব নৈতিক বিকাশ। নৈতিক বিকাশ আলোচনা করলেই এই চ্যাপ্টার নিয়ে আমরা শেষ করব। আশা করি যে আগামী দিন আমরা এই চ্যাপ্টারের উপর শেষ করে প্রশ্ন নিয়েও আলোচনা করতে পারি। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো, বলতে পারো। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখানে কোনো কমেন্ট আছে? তো এখানে অনেকজনেই কমেন্ট দিয়েছো। একটা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নটার অ্যান্সার তোমরা দিয়েছো। বেশিরভাগ জনে সালাম দিয়েছো, কিন্তু আমি চাই তোমরা হলো যে প্রশ্ন করো। প্রশ্ন করা কিন্তু খুব জরুরি। যাই হোক, এখানে তেমন আমি প্রশ্ন দেখতে পারলাম না। প্রশ্ন থাকলে প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়া খুব উচিত, পরবর্তীতে দেওয়ারই চেষ্টা করব। তো একটা ব্যাপার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্যার বলে গেছেন, আমি একবার বলেছি, আরও একবার বলি, তোমাদের আমরা যতটুকু পড়িয়েছি ততটুকু বিষয়ের উপরেই হলো প্রশ্ন থাকবে, অতিরিক্ত কোনো বিষয়ে প্রশ্ন থাকবে না। সেই জন্য তোমাদের ভয় বা দুশ্চিন্তার কোনো কারণ নাই। তো যাই হোক, যে বাংলাদেশ সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি কিছুক্ষণ আগে, মোটামুটি 2 ঘন্টা আগে করোনা ভ্যাকসিন নিয়েছি, করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়েছি। এখন পর্যন্ত বেশ সুস্থ আছি। দেখলে যে তোমাদের জন্য 1 ঘন্টা ক্লাস ডেলিভারি দিলাম। তো তোমাদের যাদের সম্ভব হবে, তোমাদের তো 18 বছর বয়সের আগে টিকার চান্স আপাতত নাই, যদি ভবিষ্যতে কোনো টিকা আসে অবশ্যই নিয়ে নিবে এবং তোমাদের পরিবারের সদস্যদের টিকা নেওয়ার জন্য উৎসাহিত করবে। দেখো যে আমি টিকা নিয়ে এসে তোমাদের কিন্তু ক্লাসটা ডেলিভারি দিলাম। তো প্রিয় শিক্ষার্থী, চলে যাওয়ার আগে আরো একটা ব্যাপার বলে যাই, যে তোমরা যে যেখানে আসো একটু হলেও সতর্ক থাকবে, সাবধানে থাকবে, ভয়কে জয় করো, আর পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হইও না। হাতের কাছে যে বইটা আছে সেই বইটাই হলো পড়াশোনা করো। আশা করি অল্পদিন পরেই আমরা আবারও আমাদের প্রিয় ক্লাসরুমে ফিরে আসব। তো ভালো থাকো, সুস্থ থাকো।